আমরা পাহাড়ের সশস্ত্র বাহিনীর হাতে ধরা পড়ি। বল কি হয়েছে? যেহেতু আর্মি ড্রেস ছিল আমরা ভাবতাম বাংলাদেশ আর্মি, বাট পরবর্তীতে যখন দেখলাম যে না, আসলে বাংলাদেশ আর্মি না। আমরা তাদেরকে বারবারই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা হচ্ছি ট্যুরিস্ট। আমরা 12 জন লোকের হাঁটার জন্য 6টি মশাল বানিয়ে দেয়। তো মশালগুলো বানিয়ে দিয়ে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দুইটা ভালো লোকের সাথে পরিচয় হয়, তারা আমাদের রাতে আশ্রয় দেয়। আসসালামু আলাইকুম, আমি জাহিদ MZI চ্যানেল থেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমার বান্দরবন ব্লগ ভিডিওটি অনেক পছন্দ করেছেন এবং আমার খুবই নতুন একটা চ্যানেল, খুব ভালো সাড়া পেয়েছি আমার এই বান্দরবন ব্লগ সিরিজ থেকে। তো এর জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে আমি ভিডিও করার কারণ হচ্ছে আমি আপনাদের যারা বান্দরবন যাবেন তাদেরকে কিছু ইনফরমেশন শেয়ারের জন্য আমি এই ভিডিওটা করছি। সো ইউজুয়ালি আমি ট্রাভেলের ভিডিও বানাই, বাট আজকে আমি একটু অন্যরকমভাবে একটা ভিডিও বানানোর ট্রাই করতেছি। আশা করি ভালো লাগবে আপনাদের। সো চলুন শুরু করা যায়। যারা বান্দরবন ব্লগটি দেখেছেন, সো ওইখানে আমি বারবার মেনশন করেছি যে সামনের সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সামনের যাত্রা আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তো কেন প্রস্তুত ছিলাম না, কি হয়েছিল আমাদের সাথে, এবং ইন ডিটেলসে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলবো। এবং ভবিষ্যতে যারা বান্দরবন যাবেন, কিভাবে যাবেন, কি কি জিনিস মাথায় নিয়ে যাবেন, সো ইচ অ্যান্ড এভরিথিং আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো প্রথমেই আমি আপনাদের একটা কল্পনা অ্যাকচুয়ালি একটা ইতিহাস, সত্যকার ইতিহাস, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আমাদের সাথে বান্দরবনে কী হয়েছে। আমরা 15 জন গিয়েছিলাম। সো আমরা কাদের হাতে ধরা পড়লাম, আমরা কী কারণে ধরা পড়লাম এবং কীভাবে ওই পরিস্থিতি থেকে আমরা বেঁচে ফিরেছি, সব কিছুই আমি আপনাদেরকে বোঝাবো। এবং প্লিজ ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। সাল 1755, তৎকালীন বাংলার রাজা জালাল খাঁ সমতল বাহিনীর সাথে পাহাড়িদের একটা সুসম্পর্ক স্থাপনের জন্য উনি কার্পাস দিয়েছিল আদিবাসীদের। তো তখন থেকে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট কার্পাস মহল বলা হতো। প্রশ্ন হলো যে তখনও কি পাহাড়িদের সাথে আমরা যারা সমতলে আছি তাদের কি বিরোধ ছিল নাকি? তো হ্যাঁ, আদিবাসীদের সাথে বাঙালিদের অনেক আগে থেকেই বিরোধ ছিল। তো এই দূরত্ব আরও বাড়ে যখন কাপ্তাই ড্যাম নির্মাণ করা হয়। সো আপনারা নিশ্চয়ই কাপ্তাই লেক গিয়েছেন বা এর সৌন্দর্যের ব্যাপারে জেনেছেন। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন, অনেক খুব সুন্দর একটা জায়গা। 1957 সালে কাপ্তাই ড্যাম নির্মাণের পরে একটা বড় সড়ো ডিজাস্টার হয়, তো যার মাধ্যমে আজকের এই কাপ্তাই লেকের সৃষ্টি। তো হ্যাঁ, এই কাপ্তাই ড্যাম তৈরির মাধ্যমেই এশিয়ার সব থেকে বড় হ্রদ সৃষ্টি হয়, যেটি আমরা কাপ্তাই লেক হিসেবে চিনি। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই কাপ্তাই লেক আগে ছিল না, আর এই লেকের গভীরে ছিল আদিবাসীদের অনেক বছর পুরনো সাজানো গোছানো একটা বিশাল সাম্রাজ্য। তো যেখানে সব অন্যান্য আদিবাসী ছিল, তাদের বাড়ি ছিল, ওইখানে তাদের লেক সাম্রাজ্য ছিল। তো কাপ্তাই লেক যখন বানানো হয় তখন বিশাল পরিমাণ এলাকা ডুবে যায়। তো ডুবে যাওয়ার পরে প্রায় 54,000 কৃষি জমি, 379টা মৌজায় 1 লক্ষ মানুষ ডিসপ্লেসড হয়ে যায়। তৎকালীন পাকিস্তানি সরকার ড্যাম বানানোর আগে ওয়ার্নিং দিয়েছিল যদিও, কিন্তু ঠিক যে পরিমাণে এলাকা ডুবে যাওয়ার ওয়ার্নিং দিয়েছিল তার থেকে 2 গুণ বেশি
এলাকা ডুবে গেছে। তো যার কারণে অনেক অনেক ক্ষতি সাধন হয়। তো এখানে একটা কনফিউজিং ব্যাপার হলো, এত কিছু হওয়ার পরেও 1971 সালে চাকমাদের রাজা স্বাধীনতার যুদ্ধের সময় তারা মানে পাকিস্তানের পক্ষেই ছিল, কারণ তারা মুক্তিযুদ্ধ সাপোর্ট করতো না। স্বাধীনতা যখন আমরা লাভ করি তখন অনেকগুলা সশস্ত্র গ্রুপ গঠন হয় পাহাড়ে, বান্দরবনে, বিভিন্ন এলাকায়, তো যারা আলাদা দেশ গঠন করতে চাচ্ছিল। তো আজকের এই সাজেক, যেটা কুইন অফ রাঙামাটি বলা হয়, সেখানে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ আর্মির অপারেশনের সব থেকে বড় একটা অপারেশন এখন পর্যন্ত তারা চালায়। তো এই অপারেশনটা ছিল কার বিপক্ষে? তখন ইউপিডিএফ নামের একটা সশস্ত্র গোষ্ঠী ছিল, যারা পাহাড়ে মানে চিটাগং বা হিল ট্রেক, পাহাড়ের যত জায়গা আছে ওইটা নিয়ে আলাদা একটা দেশ গঠন করতে চাচ্ছিল। তো যখন মানে এই যুদ্ধটা হয়, এই অপারেশনটা চালায়, তখন দুই পক্ষেই অনেক হতাহত হয়। বাংলাদেশ আর্মিরও অনেক আর্মি নিহত হয়, আহত হয়, এবং ইউপিডিএফেরও অনেক মেম্বার এখানে নিহত হয়। এরপরে 1996 সালে প্রথমবারের মতো বাংলাদেশ আর্মি ইউপিডিএফ এর সাথে শান্তি চুক্তি করে। আপনাদেরকে বলে রাখি, আজকের এই সাজেক আমরা যে 1-1.5 ঘন্টায় চলে যাই খাগড়াছড়ি থেকে, তো আগে কিন্তু ওই খাগড়াছড়ি থেকে সাজেক যেতে প্রায় 2 দিন লাগতো। তো শান্তি চুক্তির পর বাংলাদেশ আর্মি এখানে রাস্তা বানানোর কাজ স্টার্ট করলো, কারণ যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকলে যে কোনো শক্তি এখানে অশান্তি সৃষ্টি করতে পারে। সাজেকের এই রোডটা বানাতে বাংলাদেশ আর্মির প্রায় 10 বছর লেগে যায়। এরপর যখন রাস্তা ফাইনালি হয়ে যায় তখন সৃষ্টি হয় আরেকটা সমস্যা। যেহেতু রাস্তা আছে, ভালো যোগাযোগ ব্যবস্থাও আছে, সেখানে ট্যুরিস্ট বাড়তে শুরু করলো। তো সেখানে একটা ইকোনমিক বুম হয়, যার ফলে অনেক পাহাড়িদের উচ্ছেদ করে সেখানে হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট তৈরি করা হয়। 2009 সালে সাজেক থেকে প্রায় 500-র মতো ফ্যামিলি উচ্ছেদ করা হয়। এর মধ্যে সব থেকে বেশি ছিল লুসাইদের সংখ্যা। আপনারা অবশ্যই সাজেক যারা গিয়েছেন তারা অবশ্যই লুসাই রিসোর্ট বা লুসাই নামটার সাথে পরিচিত। তো এই লুসাই যারা আছে তারা হচ্ছে বিভিন্ন দেশে, ইন্ডিয়া, মিয়ানমারের বিভিন্ন জায়গায় তারা স্থানান্তরিত হয়, এবং এটা নিয়ে বাংলাদেশে অনেক অনেক ইভেন বাইরের দেশে অনেক রিসার্চ হয় যে বাঙালি আছে তারা সবাই এর বিপক্ষেই ছিল। তো এটা যারা 2010, 11, 12 সালে ফেসবুক চালাইছেন তো তারা অবশ্যই জানেন এটা নিয়ে, বা ফেসবুকে অনেক পোস্ট করা হয়েছে, নিউজ করা হয়েছে বিভিন্ন চ্যানেলে। আপনারা গুগলে যদি সার্চ দেন তাহলে অনেক অনেক নিউজ পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে পাহাড়িদের সাথে আমাদের যে দূরত্ব, এর ইতিহাস বলার কারণ হলো এই অশান্তি কিন্তু এখনো পাহাড়ে আছে, এবং যার সবথেকে বড় ভুক্তভোগী হলো আমরা। আমাদের ছাড়াও অনেক অনেক ট্যুরিস্ট যারা বান্দরবন গিয়েছে তারাও এই অশান্তির কবলে পড়েছে। আমরা 2023 সালে বান্দরবন ট্যুরে গিয়েছিলাম। তো আমাদের বান্দরবন ট্যুরে একদম শেষে পর্যায়ে যখন আমরা শেরপুরপাড়া থেকে বোর্ডিং পাড়ায় যাচ্ছিলাম ঢাকা ব্যাক করার উদ্দেশ্যে, তখন আমরা পাহাড়ের সশস্ত্র বাহিনীর হাতে ধরা পড়ি। না তো বল কি হয়েছে? কি? তারা আমাদের আটকে রেখে প্রায় 1.5 লক্ষ টাকার স্মার্টফোন এবং নগদ টাকা, বিকাশের টাকা যা ছিল তা নিয়ে নেয়, এবং এক পর্যায়ে জানতে পারি তারা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। পরে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এরপর প্রায় 6 ঘন্টার পর আমাদের ছেড়ে দেয়। আমরা লাস্টে যে পাড়াতে অবস্থান করছিলাম সেখান থেকে বিদায় নিয়ে বোর্ডিং পাড়ায় যাচ্ছিলাম। তারা আমাদের ফলো করে এবং 1.5 ঘন্টা পরে তারা আমাদেরকে আটক করে। তো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন ওই পাড়ার লোকেরা কি সামহাও এটার সাথে জড়িত কিনা। আবার কেউ কেউ ভাবতেছেন হয়তো বা পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীকে কারা সাপোর্ট করে, কোন পাড়া আদিবাসীরা এটা সাপোর্ট করে। তো দেখুন, পাহাড়িদের সাথে আমাদের বিভিন্ন কারণে অনেক বিরোধ আছে।
অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি কী কারণে কবে থেকে সৃষ্টি হয়েছে। তো আর এই দূরত্বর ফায়দা নিচ্ছে বিভিন্ন শান্তি বাহিনী। পাহাড়িদের সাথে আমাদের শত বছরের বিরোধ এখনো মিটে নেই। সত্যি আমরা ভালোভাবে হয়তো রাস্তা বানিয়ে তাদের সাথে যে যোগাযোগ ব্যবস্থা এটা ঠিক করছি, কিন্তু আমাদের সাথে কিন্তু এখনো তাদের মনের মিল নেই। এই দূরত্বকে কাজে লাগে অনেক অনেক সশস্ত্র গোষ্ঠী, সশস্ত্র বাহিনী মিসইউজ করতেছে, ব্রেন ওয়াশ করতেছে। আমার এই ভিডিওতে লম্বা ইতিহাস তুলে ধরার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সাথে ঘটে যাওয়া বিপদের সঠিক কারণ কী ছিল তা আপনাদের সাথে তুলে ধরা। পরিশেষে সবাইকে বলবো, এখানে কারোই দোষ নেই, না পাহাড়িদের না আমাদের। সো আপনারা আমার ভিডিও দেখে আশা করি কোনো পাহাড়ি গোষ্ঠীকে দোষারোপ করবেন না, কারণ তাদের সাথে অন্যায় হয়েছে। তাদের আমাদের প্রতি রাগ অভিমান আছে এবং তাদের এই রাগের ফায়দা নিচ্ছে বিভিন্ন বিদেশি বাহিনী। এখন এর সমাধান কি? আসলে বান্দরবনে শান্তি ফিরিয়ে আনতে আমাদের দুই পক্ষেরই সহযোগিতা দরকার। আমাদের দুই পক্ষেরই কোনো সমঝোতা ছাড়া এই সমস্যার সমাধান করার ওয়ে নাই। দেখেন, এই সমস্যার কারণে আদিবাসীরাও শান্তি নেই পাহাড়ে, তারাও হচ্ছে বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে এইসব বাহিনীদের হাতে, এবং আমরাও স্বাধীনভাবে বান্দরবনে ঘুরতে যেতে পারছি না। তো শুধুমাত্র আর্মি ডিপ্লয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না, আমাদেরকে একত্রে সমঝোতার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। আপনারা যারা সামনে যাবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এবং আমার অনুরোধ রইল কাউকে দোষারোপ করবেন না। গুড মর্নিং এভরিওয়ান, বান্দরবন ব্লগ পঞ্চম দিনে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি বোর্ডিং পাড়ায়। গতকালকে রাতেই এখানে আসা হয়েছে, আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে 8 কিলো, সেটা হচ্ছে পাকা রাস্তা। ওইখান থেকে আমরা গাড়ি করে থানচি উদ্দেশ্যে রওনা হব। অনেক কিছুই বলার আছে, আপাতত এইটুকু আপডেটটা দিলাম আপনাদের। এই পাড়াতে আমরা আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় এবং আমরা প্রায় নিউ ইয়ার এই পাড়াতেই কাটিয়েছি। অ্যান্ড এখানে দুইটা ভালো লোকের সাথে পরিচয় হয়, তারা আমাদের রাতে আশ্রয় দেয় এবং রাতে আমরা এখানে যে অবস্থায় এসেছি সেই অবস্থায় খেয়ে শুয়ে পড়ছি, কোনো ফ্রেশ হওয়ার সুযোগ ছিল না। এখানে 34টা পরিবারের বসবাস, তো অনেক বড়, এবং এখানে ম্রো সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। শুরুতে আমাদের এই ঘরে থাকার কথা ছিল, তাদের কথা অনুযায়ী যারা গেস্ট আছে তারা এখানে থাকে। তবে আমরা যে দেখলাম যে এটা যথেষ্ট ছোট, 12 জনের জন্য এনাফ না, তাই আমরা তাদের নিজস্ব বাড়িতে থাকি। এই পাড়ার পাশেই ঝিরি আছে। মজার ব্যাপার হলো এখানে আপনাকে প্রকৃতির ডাক আসলে এখানেই তাসে আসতে হবে, কারণ তাদের ওয়াশরুম বা বাথরুম নেই, যেটা আগে পাড়াতে ছিল। ইট ইজ কমপ্লিটলি ফাইন। এটা আসলে খারাপ ভালো দিক আমি বিবেচনা করতে পারবো না। সকাল হওয়াতেই পাড়ার ছোট ছোট বাচ্চারা দেখতে চলে আসছে, কারণ সচরাচর এখানে আসে না টুরিস্টরা। নাম কি ওর? জঙ্গিয়া। জঙ্গিয়া? জঙ্গিয়া। বয়স কত? 8 মাস। আনফর্চুনেটলি আপনাদেরকে পাড়াটা ঘুরে দেখানোর সময় পেলাম না, কারণ ঘুম থেকে উঠেই আমাদের রওনা হতে হচ্ছে এবং আমরা এই সামনের দিকে আগাবো। খারাপ পাহাড়টা যেটা দেখছেন, এই খারাপ পাহাড়টা আবার পার হয়ে আমাদের যেতে হবে। তো এখান থেকে 8 কিলো যে জায়গাটা, সেখানে পৌঁছতে 1-1.5 ঘন্টা লাগবে। আপাতত এইটুকুই, আপনাদের সাথে সামনে পথে দেখা হবে। চলুন যাই। প্রায় আধা ঘন্টা ট্রেকিংয়ের পর এরকম সমান্তরাল রাস্তা পেলাম। রাস্তা দেখে বোঝা যাচ্ছে এখানে গাড়ি চলাচল করে, তার মানে আর বেশিক্ষণ দেরি নেই আমাদের পাকা রাস্তা পর্যন্ত চলা।
গাড়ির শব্দ। যেতে ইচ্ছে করছে না। তাহলে আপনি ফিরে যান গাইডের সাথে। এই মুহূর্তের কথা আমার এখনো মনে পড়ে, যখন আমরা ফাইনালি গাড়ি দেখতে পাই, তখন পুরোপুরি সেফ ফিল করছিলাম আমরা। বাই বাই বান্দরবন। আমাদের বান্দরবন ট্যুর অলমোস্ট শেষের দিকে। আমরা এখন যাচ্ছি বান্দরবন শহরের দিকে। যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিলাম খুব একটা স্পেশাল কারণে। দেখুন সূর্যাস্ত। অনেক কিছু আছে বলার, সেটা যখন ভিডিও এডিট করতে বসবো তখন অবশ্যই এড করে দেব। সো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো এক জায়গায়। টিল দেন, স্টে সেফ অ্যান্ড ট্রাভেল। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।